Good morning students, good morning everyone and welcome to Adda 24/7 Bengali official YouTube channel. প্রত্যেককে স্বাগত আজকের সিডিপি ক্লাসে। আর আমি তোমাদের সঙ্গে সিডিপি নিয়ে হাজির, তোমাদের সুমিত স্যার। এবং হাতে গোনা আছে মাত্র কয়েকটা দিন, তারপরেই কিন্তু আমাদের ফাইনালি পরীক্ষা। তাই পরীক্ষার আগে পর্যন্ত প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, এই ছাড়া আর কিচ্ছু নেই তোমার কাছে। আর সেই প্র্যাকটিসকে আরো মজবুত করার জন্য আমি তোমাদের কথা মতো 25টা কোশ্চেন নিয়ে হাজির আজকের এই সেশনে। তো তোমাদের মধ্যে যারা যারা এই সেশনটি দেখছো, এই ক্লাসটি দেখছো, প্রত্যেকের কাছে অনুরোধ থাকলো তোমরা অবশ্যই এই ক্লাসের লিঙ্কটাকে শেয়ার করে দাও। তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব সবার কাছে এই ক্লাসের লিঙ্কটাকে শেয়ার করে দাও, যাতে তারাও তোমার সঙ্গে সঙ্গে তারাও যাতে নিজের প্রিপারেশনটাকে একদম রেডি করে দিতে পারে। ঠিক আছে, তো অবশ্যই ক্লাস স্টার্ট করি। আর আজকেও কিন্তু 25টা প্রশ্ন, কারণ তোমরাই বলেছো স্যার কোশ্চেনের সংখ্যাটা একটু বাড়ান স্যার, 20টা হচ্ছে না 25টা আনুন। তো আমি অলরেডি 25টা তোমাদের জন্য আজকে কিন্তু নিয়ে এসেছি। তো চটজলদি ক্লাসের লিঙ্ক শেয়ার করো, আর অবশ্যই ভালো লাগলে লাইক বাটনে প্রেস করতে কিন্তু কেউ ভুলবে না। ক্লিয়ার? চলো শুরু করা যাক আজকের এই ক্লাসটা। দেখো, গতকালের হোমওয়ার্কের কি প্রশ্ন ছিল তোমাদের? যদি আমরা দেখি, গতকালের হোমওয়ার্কের প্রশ্ন ছিল নিচের কোনটি একটি প্রতিভাধর শিশুর বৈশিষ্ট্যর মধ্যে পড়ে না? বৈশিষ্ট্য নয় বলেছে। নিচের কোনটি একটি প্রতিভাধর শিশুর বৈশিষ্ট্য নয়? নাম্বার 1, উচ্চ স্বকার্যকারিতা, নিম্নগড়ের মানসিক প্রক্রিয়া, অন্তর্দৃষ্টিপূর্ণ সমস্যার সমাধান, উচ্চক্রমের মানসিক প্রক্রিয়া। এই প্রশ্নটা তোমাদের গতকাল আমি হোমওয়ার্কে দিয়েছিলাম তো। আর সেই প্রশ্নের উত্তরটা কি দাঁড়াচ্ছে? সেই প্রশ্নের সঠিক উত্তর দাঁড়াচ্ছে হচ্ছে নিম্নগড়ের মানসিক প্রক্রিয়া। এই যে নিম্নগড়ের যে মানসিক প্রক্রিয়া, এটা কিন্তু একটা প্রতিভাধর শিশুর বৈশিষ্ট্য হতে পারে না। ঠিক আছে, তো একটা শিশুর প্রতিভাধরের বৈশিষ্ট্য কিন্তু এটা কোনো সময় হতে পারে না। নিম্নগড়ের যে মানসিক প্রক্রিয়া, এটা কিন্তু হয় না আমাদের। ওকে, তাহলে নিচের কোনটি একটি প্রতিভাধর শিশুর বৈশিষ্ট্য নয়? নিম্নগড়ের মানসিক প্রক্রিয়া এটা হতে পারে না। ওকে, তো সঠিক অ্যান্সার দিয়েছো। যারা যারা সঠিক অ্যান্সার দিয়েছো প্রত্যেকেই কমেন্ট সেকশনে আমি তোমাদের রিপ্লাই করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। ওকে, চলো শুরু করি আজকের ক্লাস। তবে শুরু করার আগে তোমাদের মধ্যে যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাপ ডাউনলোড করেনি, তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে নিও। কোথায় পাবে? এই যে ভিডিও দেখছো তার ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক আছে, সেখান থেকে ডিরেক্টলি অ্যাপ ডাউনলোড করে নিতে পারো। অথবা তুমি চলে আসো প্লে স্টোরে, সেখানে গিয়ে লেখো আড্ডা 247 দিয়ে সার্চ করো, আমাদের অ্যাপটাকে তুমি দেখতে পাবে, সেই অ্যাপটাকে ডাউনলোড করে নিও। ক্লিয়ার? আর অ্যাপ ডাউনলোড করবে কেন? নিজের প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, কি প্র্যাকটিস করবে? এই যে ডেলি কুইজ অপশনটা তুমি দেখতে পাচ্ছ, এই ডেলি কুইজ অপশনে গিয়ে তোমাকে প্রত্যেক দিন পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, অনেকে অ্যাপটাকে ডাউনলোড করে স্টার্ট করতে চাইছো কিন্তু পাচ্ছ না। তো অ্যাপ ডাউনলোড করার পর কি করতে হয় আমি একটুখানি বলে দিই, কারণ অনেকেই আমার কাছে মেসেজ করেছো যে স্যার আমি পাচ্ছি না কিছু। তো ওভারঅল সবার ক্ষেত্রেই বলি, তুমি যেখান থেকে অ্যাপটা নাও না কেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অথবা তুমি প্লে স্টোরে চলে যাও, গিয়ে আড্ডা 247 লিখে যখন তুমি সার্চ করছো আমাদের অ্যাপটাকে পাচ্ছ। সেই অ্যাপটা যখনই তুমি ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড যখন ওপেন করতে যাচ্ছ, তখন তোমাকে কি বলা হচ্ছে? সিলেক্ট ইউর ক্যাটাগরি। ওখানে কি করতে হবে? ওখানে স্টেট এক্সামে যেতে হবে। স্টেট এক্সাম যখনই তুমি টাচ করলে, অনেকগুলো স্টেজ এসে গেল নেক্সট পর্যায়ে, সেখানে তুমি ওয়েস্ট বেঙ্গলকে টাচ করবে। হয়ে গেল। ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবার পরে কি হলো? সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ আসে। তো ল্যাঙ্গুয়েজ তুমি ইংলিশে যদি ফোনের ভাষাকে নিতে চাও তাহলে ইংরেজি করবে, বাংলাকে যদি ফোনের ভাষা নিতে চাও তাহলে বাংলা করবে। তারপরে তোমাকে কি বলা হয়? তোমাকে বলা হয় হচ্ছে কি, গুগলের সঙ্গে তুমি কানেক্ট করবে না ফোনের সঙ্গে। যদি গুগলের সঙ্গে কানেক্ট করো তাহলে তোমার ইমেল আইডি দিতে হবে, এবং ইমেল আইডির সঙ্গে সঙ্গে ফোন নাম্বার। ঠিক আছে, এটা মাস্ট। ঠিক আছে, হলেই তোমাকে একটা ওটিপি দেওয়া হবে, সেই ওটিপিটা ওখানে অটোমেটিক পুট হয়ে যাবে, দিয়ে তোমার কিন্তু অ্যাপ ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। খালি মাথায় রাখতে হবে স্টেট এক্সাম, ঠিক আছে, তোমার ওয়েস্ট বেঙ্গল, ফোনের ল্যাঙ্গুয়েজ, আর কানেক্ট উইথ গুগল আর ফোন। তা অবশ্যই গুগল দিয়ে তুমি যে তোমার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা দেবে, এবং সেই ইমেল আইডির যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিলেই কিন্তু অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেলে তুমি ডেলি কুইজ অপশনে যাবে আর প্রত্যেক দিন পরীক্ষা দেবে। পরীক্ষা মাস্ট। আর যারা আমাদের কাছ থেকে কোনো কোর্স নেমে চিন্তা করছো তারা নিয়ে নিতে পারো Y368 কুপন কোড ইউজ করে, তুমি সব থেকে বেশি ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে এই কোডে। তো চলো স্টার্ট করবো। ঘড়ির কাঁটায় কটা বাজে? 9টা।
ঠিক আছে। আর আজকে আমরা পড়ছি কি, আজকে আমরা করছি পেডাগগির 25টা প্রশ্ন, অর্থাৎ 25টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের আমাদের আলোচনা। তো চটজলদি যারা যারা এই ক্লাসে জয়েন করেছো প্রত্যেকে ক্লাসের লিঙ্কটাকে শেয়ার করে দাও, ভালো লাগলে প্রত্যেকে লাইক করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন তোমাদের কাছে, নাম্বার 1, নিম্নলিখিত কোন পরিবর্তন শিখন ও প্রশিক্ষণ নির্ভর নয়? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 25টা প্রশ্ন চটজলদি প্রত্যেকে অ্যান্সার করতে হবে। নিম্নলিখিত কোনটি, মানে কোন পরিবর্তন শিখন ও প্রশিক্ষণ নির্ভর নয়? শিখন এবং প্রশিক্ষণ নির্ভর নয় কোনটি? পরিণমন, বৃদ্ধি, বিকাশ এবং কোনোটাই নয়। কি বলেছে? পরিবর্তন শিখন এবং প্রশিক্ষণ নির্ভর নয়। না তোমাকে শিখতে হচ্ছে, না তোমাকে কোনো এক্সট্রা প্রশিক্ষণ দিতে হচ্ছে। কোনটা নয়? কোনটা? কোনো কিছু পরিণমন, বৃদ্ধি, বিকাশ কোনোটাই নয়। কি হবে অ্যান্সার? নিম্নলিখিত কোন পরিবর্তন, নিম্নলিখিত কোন পরিবর্তন শিখন ও প্রশিক্ষণ নির্ভর নয়? পরিণমন, বৃদ্ধি, বিকাশ কোনোটাই নয়। কি হবে প্রশ্নটার সঠিক অ্যান্সার? বলো। নিম্নলিখিত কোন পরিবর্তন শিখন ও প্রশিক্ষণ নির্ভর নয়? পরিণমন, বৃদ্ধি, বিকাশ কোনোটাই নয়। কি হবে প্রশ্নটার সঠিক অ্যান্সার? চলো অ্যান্সারে চলে যাই। তাহলে দেখো, এই যে পরিণমন, পরিণমনটা মানে কি? আচ্ছা অ্যান্সারটা আগে করিয়ে দিই তোমাদের। অ্যান্সার হচ্ছে এ। পরিণমনটা কি হচ্ছে? পরিণমন মানে হচ্ছে ম্যাচুরেশন। তো এই যে ম্যাচুরেশন, এটা প্রশিক্ষণের কি দরকার হয়? বয়সন্ধি, এটা কি প্রশিক্ষণের দরকার হয়? হয় না কিন্তু। নাকি এর জন্য আলাদা কোনো শিখন দরকার হয়? কিচ্ছু নয়, বয়সন্ধি অটোমেটিক হয়। ঠিক আছে, অর্থাৎ বৃদ্ধি শেষ হচ্ছে কোথায়? পরিণমনে গিয়ে বৃদ্ধি শেষ হচ্ছে। তাহলে ওটাকেই আমরা বলি ম্যাচুরেশন। দেখো, বৃদ্ধি অনেক সময় শিখনের উপর নির্ভর হয়। যাদের ধরো বৃদ্ধি কম, বিভিন্ন পদ্ধতিতে তাদের বৃদ্ধিকে বাড়ানো যেতে পারে। ঠিক আছে, যেমন বিকাশ, বিকাশ ক্ষেত্রে বৃদ্ধির সঙ্গে এটা জড়িত। সুতরাং বিকাশকেও আমরা প্রশিক্ষণযোগ্য বলতে পারি বা শিখন উপলব্ধ কিছু বলতে পারি, কিন্তু পরিণমনের ক্ষেত্রে এটা কিন্তু লক্ষ্য করা যায় না। তাই অ্যান্সারটা কিন্তু এ হলো এই প্রশ্নটার সঠিক অ্যান্সার। ওকে, চলে আসি পরের প্রশ্নতে। 2 নম্বর, স্বকীয় এবং অন্তর্জাত বৃদ্ধি হলো পরিণমন। উক্তিটি কার? স্বকীয় মানে নিজের থেকে অটোমেটিক্যালি, এবং অন্তর্জাত বৃদ্ধি এটাই হচ্ছে পরিণমন। উক্তিটি কার? নাম্বার 1 উডওয়ার্থ, তোমার হচ্ছে কোলেননিক, ঠিক আছে, কোলেসনিক, রোস নাকি গেসেল? বলো কি হবে প্রশ্নটা সঠিক অ্যান্সার? খুব ভালো একটা প্রশ্ন হচ্ছে এইটা, যে স্বকীয় এবং অন্তর্জাত বৃদ্ধি হলো পরিণমন। এই উক্তিটি কার? স্বকীয় এবং অন্তর্জাত বৃদ্ধি হলো পরিণমন। উক্তিটি কার? উডওয়ার্থ নাকি কোলেসনিক নাকি রোজ নাকি হচ্ছে গেসেল? কি হবে প্রশ্নটা সঠিক অ্যান্সার? বলো চট জলদি অ্যান্সার। কিছুক্ষণ আগেই আমরা পরিণমন সম্পর্কে বলেছি যে পরিণমনটা কি। ঠিক আছে, এটা কিছুক্ষণ আগেই তোমাদের বলেছি পরিণমনটা কি। পরিণমনের জন্য না শিক্ষণের প্রয়োজন হয়, পরিণমনের জন্য না কোনো মানে অভিজ্ঞতার প্রয়োজন হয়। ঠিক আছে, ওটা অটোমেটিক ম্যাচুরেশনটা আসে। সেই কথাটাই এখানে উল্লেখ করেছেন কে? সঠিক অ্যান্সার কি দাঁড়াচ্ছে? চলো অ্যান্সার করে দিই। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? গেসেল। সঠিক অ্যান্সার দিয়েছো প্রত্যেকে, চটজলদি অ্যান্সার করো, বসে থেকে লাভ নেই। নিজে যদি অ্যান্সার না করো তাহলে আলটিমেট কিন্তু প্র্যাকটিস হবে না। প্রত্যেকের কাছে কথা যে তোমরা তোমাদের প্র্যাকটিসটা নর্মালি চালাও। তাহলে অ্যান্সার কি হচ্ছে? গেসেল। তাহলে স্বকীয় এবং অন্তর্জাত বৃদ্ধি হলো পরিণমন। উক্তিটি হচ্ছে গেসেলের। ওকে, চলে আসি 3 নম্বরে। জীবন বিকাশের স্তর বিভাজনের ক্ষেত্রে প্রথম প্রচেষ্টা করেছিলেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জীবন বিকাশের স্তর বিভাজনের ক্ষেত্রে প্রথম প্রচেষ্টা করেন কে? ডিভি, পিকুনাস, মন্তেশ্বরী না রুশো? কি হবে প্রশ্নটা সঠিক অ্যান্সার? জীবন বিকাশের স্তর বিভাজনের ক্ষেত্রে প্রথম প্রচেষ্টা করেছিলেন কে? জীবন বিকাশের স্তর বিভাজনের ক্ষেত্রে প্রথম প্রচেষ্টা করেছিলেন কে? ডিভি, পিকুনাস, মন্তেশ্বরী না রুশো? কি হবে প্রশ্নটা সঠিক অ্যান্সার? বলো। কি হবে অ্যান্সার? জীবন বিকাশের স্তর বিভাজনের ক্ষেত্রে প্রথম প্রচেষ্টা করেছিলেন কে?
প্রথম প্রচেষ্টা। দেখো এখানে না তোমাদের অ্যান্সার কিন্তু ভুল হবার একটা প্রবণতা থাকবে, কারণ এদের মধ্যে অনেকেই বা এদের মধ্যে একজনকে তোমরা চিনতে পারছো যিনি তার জীবন বিকাশের স্তর বিভাজন করে দিয়েছেন 10টা পর্যায়ে, ঠিক আছে। তো আবার অনেকে 4টে পর্যায়ে বিভক্ত করেছেন। এখানে কি বলেছি, প্রচেষ্টা করেছিলেন কি, এইটা দেখো ভালো করে। প্রথম প্রচেষ্টা করেন কে? প্রচেষ্টা করেছিলেন, চেষ্টা করেছিলেন। প্রথম কে চেষ্টা করেছিলেন? জীবন বিকাশের স্তর বিভাজনের ক্ষেত্রে প্রথম প্রচেষ্টা করেছিলেন কে? ডিভি, পিকুনাস, মন্তেশ্বরী না রুশো? তো সঠিক অ্যান্সার কি? ভেরি গুড, অ্যাবসলিউটলি রাইট। সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কে? রুশো। ঠিক আছে, রুশো। তাহলে রুশো কিন্তু প্রথম প্রচেষ্টা করেছিলেন জীবন বিকাশের জন্য। আর আরেকটা কথা বলি আমি, রুশোর মতে কি, রুশো শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কি বলেছেন? রুশো বলেছেন যে প্রকৃতির নিয়মে একজন শিশু শিখবে তার সক্রিয়তার মাধ্যমে, মানে শেখাটা হবে তার সক্রিয়তার মাধ্যমে, আর অনুশীলন হবে তার ইন্দ্রিয় ভিত্তিক। ঠিক আছে, অর্থাৎ সক্রিয়তা ভিত্তিক শিক্ষার কথা এটা বহু শিক্ষাবিদই বলেছেন। রুশোর ক্ষেত্রে প্রকৃতির নিয়মে তারা শিখবে, এই কথাটা কিন্তু রুশো বলেছেন। শুধু তাই নয়, রুশো এটাও বলেছেন যে শিশুরা কিন্তু শিশুই হয়। একজন শিশুর ক্ষেত্রে বা শিশুর কাছ থেকে তুমি কখনোই বড়দের মতো কোনো কিছুকে প্রত্যাশা করতে পারো না। একটা শিশুর কাছ থেকে তুমি বড়দের মতো কোনো কিছু প্রত্যাশা করতে পারো না, এটা কিন্তু রুশো বলেছেন। তাই রুশোর মতে শিশুরা শেখে প্রকৃতির নিয়মে। আর এই রুশোই কিন্তু প্রথম প্রচেষ্টা করেছেন জীবন বিকাশের স্তর বিভাজন করার ক্ষেত্রে। ওকে, চলো চলে আসি 4 নম্বর। নিচের কোনটির দ্বারা পরিণমন প্রভাবিত হয়? নিচের কোনটির দ্বারা পরিণমন প্রভাবিত হয়? প্রশিক্ষণ, পরিবেশ, শিখন না জিন? বলো কি হবে প্রশ্ন সঠিক অ্যান্সার? নিচের কোনটির দ্বারা পরিণমন প্রভাবিত হয়? খুব ভালো প্রশ্ন এই প্রশ্নটা, না খুব ভালো প্রশ্ন একটা। আমাদের এখনো ম্যাচুরেশন কি, পরিণমন কি, এটা নিয়ে মানে মানে একটা দ্বিধাচিত্ত রয়েছে যে আমরা সঠিকভাবে জানি না। পরিণমনটাকে ইংরেজিতে মাথায় রাখো, তাহলে ভালো করে বুঝতে পারবে। পরিণমনকে ইংরেজিতে আমরা কি বলি? ম্যাচুরেশন বলি। পরিণমনের ইংরেজি টার্ম হচ্ছে ম্যাচুরেশন। ঠিক আছে, বয়সন্ধি। যেমন বৃদ্ধি শেষ হয় কবে? পরিণমনে গিয়ে শেষ হয় বৃদ্ধিটা। বোঝা গেল? বলো কি হবে অ্যান্সার? চট জলদি অ্যান্সার, প্রত্যেকে অ্যান্সার চাই, ফটাফট অ্যান্সার করো, কি হবে অ্যান্সার? নিচের কোনটির দ্বারা পরিণমন প্রভাবিত হয়? নিচের কোনটির দ্বারা পরিণমন প্রভাবিত হয়ে থাকে? প্রশিক্ষণ, পরিবেশ, শিখন নাকি জিন? কি হবে অ্যান্সার? বলো নিচের কোনটির দ্বারা পরিণমন প্রভাবিত হয়ে থাকে? চলো অ্যান্সার করে দিই। তাহলে দেখো পরিণমন প্রভাবিত হয় কিসের দ্বারা? জিনের দ্বারা, তাই তো? ম্যাচুরেশন তো। তাহলে কারো ম্যাচুরেশন আগে হচ্ছে, কারো একটু পরে হচ্ছে। এই যে ম্যাচুরেশনটা হচ্ছে, এটা জিনগত একটা জিনগত ব্যাপার, এটা ক্লিয়ার? তাহলে পরিণমন কোনটির দ্বারা প্রভাবিত হয়? জিনের দ্বারা কিন্তু পরিণমন প্রভাবিত হয়ে থাকে। ওকে, চলো চলে যাই 5 নম্বরে। ভারতের বেশিরভাগ শ্রেণীকক্ষই বহুভাষী হয় এবং এটা শিক্ষকের কাছে একটা কি ড্যাশ ড্যাশ, মানে এটা কি? এই প্রশ্নটা একটু আগে বুঝিয়ে দিই। তুমি যদি শ্রেণীকক্ষ দেখো, মানে স্কুলগুলোতে দেখো, তাহলে বিভিন্ন স্কুলে, মানে বহু স্কুলই আছে যেখানে বিভিন্ন মানে বহুভাষী স্টুডেন্ট থাকে। ঠিক আছে, বহুভাষী স্টুডেন্ট থাকে। তো এই যে বহুভাষী স্টুডেন্টগুলো যখনই একটা শ্রেণীকক্ষে বর্তমান থাকে, তাহলে সেটা শিক্ষকের ক্ষেত্রে কি হয়? একটা সমস্যা, একটা সংস্থান, একটা বাধা, নাকি একটা বিরক্তিকর ব্যাপারে পরিণত হয়? কি হবে প্রশ্নটা সঠিক অ্যান্সার? বলো দেখি কি হয়, চট জলদি অ্যান্সার। ভারতের বেশিরভাগ শ্রেণীকক্ষই বহুভাষী হয় এবং এটা শিক্ষকের কাছে কি?
চলো, ভারতের বেশিরভাগ শ্রেণীকক্ষই হয় বহুভাষী, ঠিক আছে। এটা শিক্ষকের কাছে কি একটা, ভেরি গুড, অ্যান্সারে চলে যাই। তাহলে এটা শিক্ষকের কাছে কিন্তু একটা রিসোর্স, ঠিক আছে। মানে ধরো একটি ভাষা, একটা শব্দ ধরো, এই শব্দটার মিনিং, ঠিক আছে, তারা কি করতে পারে, একজন শিক্ষক কিন্তু অন্য শিক্ষার্থীকেও জানাতে পারে, অর্থাৎ শিক্ষার্থীর কাছে আরো একটা নতুন শব্দ শেখার সুযোগ হয়, তাই না। ধরো এটা হিন্দি ভাষা একটা কিছু বললো, তো হিন্দি ভাষায় একটা কথা, সেটা একজন শিক্ষার্থী শুনলো, সে শুনে জানতে পারলো। সুতরাং এর দ্বারা কি হয়, এটা একটা শ্রেণীকক্ষে মানে অত্যাধিক ভাষা থাকলে, মানে অতিরিক্ত ভাষা থাকলে, এটা শিক্ষকের কাছে কোনোদিন বাধা হয় না, এটা হয় শিক্ষকের কাছে আরো একটা অপরচুনিটি, মানে রিসোর্সে হয়, ঠিক আছে। নেক্সট 6 নম্বর, শিক্ষার্থীদের করা ভুল ত্রুটিগুলো কোনটি? শিক্ষার্থীদের করা ভুল ত্রুটিগুলি কোনটি বলো? শিক্ষিকা বা শিক্ষককে ও বিদ্যার্থীদের ব্যর্থতাকে নির্দেশ করা, ঠিক আছে। 2 নম্বর, তাদের চিন্তাগুলিকে বোঝার সুবিধা করে দেয়, গোপনভাবে পরীক্ষা করা বাঞ্ছনীয়। নাম্বার ডি, ছেলে মেয়েদের দুর্বল বা উৎকৃষ্ট হিসাবে চিহ্নিত করা খুব সহজ করে, মানে সহজ একটা সুযোগ করে দেওয়া। কি হবে অ্যান্সার? বিদ্যার্থীদের করা ভুল ত্রুটিগুলো কোনটি বলো, কি হবে অ্যান্সার? কি হবে অ্যান্সার? কি হবে? বিদ্যার্থীদের করা ভুল ত্রুটিগুলো কি? নাম্বার 1, শিক্ষার্থী শিক্ষিকা বা শিক্ষককেও বিদ্যার্থীদের ব্যর্থতাকে নির্দেশ করে, তাদের চিন্তাগুলিকে বোঝার সুবিধা করে দেয়, গোপনভাবে পরীক্ষা করা বাঞ্ছনীয়, আর ছেলে মেয়েদের দুর্বল বা উৎকৃষ্ট হিসাবে চিহ্নিত করা কাজ খুবই সহজ করে। তো অ্যান্সার কি দাঁড়াচ্ছে আমাদের? এটা সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের বি। বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাদের চিন্তাগুলিকে বোঝার সুবিধা করে দেয়, ঠিক আছে। শিক্ষার্থীরা যখন ভুল করছে, তাহলে এই যে ভুল যে করছে তারা, এগুলোর দ্বারা কি করে, যে তার যে দুর্বলতার জায়গাগুলো সেগুলো আমাদের কাছে পরিলক্ষিত হয়, ঠিক আছে। নেক্সট চলে আসি, নিম্নলিখিত কার মত অনুসারে ছেলেমেয়েরা পৃথিবীর সম্পর্কিত নিজ নিজ তথ্য নির্মাণ করে নিজেদের ক্ষুদে বৈজ্ঞানিক এবং জ্ঞানের সক্রিয় নির্মাতা বলে মনে করে থাকেন? দেখবে বাচ্চাদের কাছে যখন তুমি কোনো খেলনার গাড়ি ফাড়ি দাও, সে গাড়িগুলো তারা যখন ভেঙে ফেলে, ওর ভেতরে কি কি আছে, কি কি পার্টসপত্র আছে, এগুলো তারা নিজেরা বার করে, এবং সেগুলো থেকে তারা কোনো কিছু আবিষ্কার করার চেষ্টা করে, কোনো কিছু নতুন কিছু করার চেষ্টা করে থাকে। তো এই যে তথ্যটা, এটা কার মতে? বলো, কি হবে অ্যান্সার?
চলো অ্যান্সার করি, তাহলে অ্যান্সার করবো হচ্ছে, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে আমাদের সি, পিঁয়াজে, জ্যা পিঁয়াজের মত এটা। ওকে, তো দেখো না, জ্যা পিঁয়াজের যে কগনিটিভ থিওরিটা রয়েছে সেখানে 4টে স্টেজ করা রয়েছে। সেখানে বলা হয়েছে যে শিশুরা কি করে, বিমূর্ত চিন্তা করে, নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করে, ইত্যাদি কথাগুলো বলেছিল। তো অ্যান্সার হচ্ছে আমাদের সি। ঠিক আছে, নেক্সট 8 নম্বর, শিশু কেন্দ্রিক শিক্ষা শাস্ত্রের অর্থ হলো কোনটি? শিশু কেন্দ্রিক শিক্ষা শাস্ত্রের অর্থ হলো কোনটি বলো? শিশু কেন্দ্রিক শিক্ষা শাস্ত্রের অর্থ হলো কোনটি? শিশু কেন্দ্রিক শিক্ষা শাস্ত্রের অর্থ হলো কোনটি? বলো কি হবে অ্যান্সার? চলো, তাহলে শিশু কেন্দ্রিক শিক্ষা শাস্ত্রের অর্থ কোনটি, কি হবে অ্যান্সার? হ্যালো, আমি বিক্রম ঘোষ। আমি পশ্চিমবঙ্গ থেকে বিলং করি। আজকে 16 তারিখ, আজকে যোগ্যটা চলে। সলভড এই যে এবার যে আছে সেটাই প্রত্যেকটা মানে যত বিএস পরীক্ষা যা হয়েছে বিএস ইয়ারে তারপর প্রশ্নটাকে আবার ডিটেলস আলোচনা করে দিয়েছে, যেমন এটাও পলিটি সুন্দর করে আলোচনা করেছে। মানে প্রত্যেকটা কোশ্চেন তো করেছে অ্যান্সার, আর তার মধ্যে ওই কোশ্চেনটাকে আবার ডিটেলস আলোচনা করা হয়েছে। আলোচনা করে দিয়েছে, যেমন এটাও পলিটি। শিশু কেন্দ্রিক শিক্ষা শাস্ত্রের অর্থ হলো কোনটি? তাহলে শিশু কেন্দ্রিক শিক্ষা শাস্ত্রের অর্থ মানে কি বলা বোঝানো হয়েছে এখানে? তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি? অ্যান্সার হচ্ছে আমাদের বি, মানে শিশুদের মত ও কথাকে এবং তাদের সক্রিয় অংশগ্রহণকে প্রাধান্য দেওয়া। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, একজন শিক্ষিকা বা শিক্ষক শিশুদের একটি জটিল পরিস্থিতি সম্পাদনা করতে সাহায্য করতে পারে। তো এটা কোনটা ঠিক? শিশুদের কোনো সাহায্য না করে যাতে তারা নিজেরাই সেটা করে শিখতে পারে, নাকি এই ব্যাপারে বক্তৃতা দিয়ে, নাকি পাঠ্য বিষয়কে ছোট ছোট অংশে ভাগ করে দিয়ে বা কিছু নির্দেশ দিয়ে, নাকি যে শিশু প্রথমে কাজটি সম্পন্ন করতে পারে তাকে প্রতিযোগিতায় উৎসাহ দিয়ে এবং বেশ ভালো রকম পুরস্কার দিয়ে, কি হবে অ্যান্সার বলো? কি হবে অ্যান্সার? তাহলে অ্যান্সারটা আমরা দাগিনি। তাহলে একজন শিক্ষিকা বা শিক্ষক শিশুদের একটি জটিল পরিস্থিতি সম্পাদন করতে সাহায্য করতে পারে, এটা কি? অ্যান্সার হচ্ছে আমাদের সি, মানে পাঠ্য বিষয়কে ছোট ছোট অংশ করে ভাগ করে কিছু নির্দেশ দিয়ে। ভেরি গুড, ভেরি সঠিক অ্যান্সার করেছো। নেক্সট চলে আসি 10 নম্বর, কোনটি বিকাশ সম্পর্কে সঠিক বলো? নিচের এই কোনটাকে তুমি বিকাশ সম্পর্কে সঠিক মন্তব্য বলে মনে করো?
নিম্নলিখিত কোনটি বিকাশ সম্পর্কে সঠিক? বিকাশে সামাজিক সংস্কৃতির পটভূমি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিকাশ হলো একমাত্রিক, বিকাশ হলো এক বিচ্ছিন্ন প্রক্রিয়া, বিকাশ জন্মের মুহূর্তে মানে বিকাশের জন্ম মুহূর্তেই মৃত্যু ঘটে। কোনটা সঠিক? বিকাশের সম্পর্কে কোন ধারণাটি সঠিক? বলো অ্যান্সার। ভেরি গুড, সঠিক অ্যান্সারে চলে আসি। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে বিকাশের সামাজিক সংস্কৃতির পটভূমি। তাহলে বিকাশ কি? একটা বিকাশ হচ্ছে একটা শিশুর সামাজিক সংস্কৃতির পটভূমিকা চিহ্নিত করে থাকে। ওকে, নেক্সট, শিশুর সামাজিকরণে পরিবারের ভূমিকা কি থাকে? শিশুর সামাজিকরণে পরিবারের ভূমিকা কেমন? চমকপ্রদ, এক মুখ্য, এক গৌণ, তত প্রয়োজনীয় নয়। বলো কি হবে? খুব সোজা প্রশ্ন, অ্যান্সার কি দাঁড়াচ্ছে? বলো কি দাঁড়াচ্ছে? শিশুর সামাজিকরণে পরিবারের ভূমিকা কি? শিশুর সামাজিকরণে পরিবারের ভূমিকা কি? চমকপ্রদ, এক মুখ্য, এক গৌণ, ততটা প্রয়োজনীয় নয়। কি হবে অ্যান্সার? চলো অ্যান্সার করে দিই। তাহলে দেখো, শিশুর সামাজিকরণে পরিবারের ভূমিকা হচ্ছে একদম মুখ্য। মানে প্রাথমিক যদি একটা শিশুর সামাজিকরণ দেখি আমরা, তাহলে প্রথমে শিশু তার পরিবার থেকে কিন্তু শেখে। তাহলে সামাজিকরণের প্রথম স্টেপ হচ্ছে তার পরিবার। একটা শিশু পরিবারের থেকে সামাজিকরণের প্রথম স্টেপটাকে আয়ত্ত করতে পারে। তাই এই খ হচ্ছে প্রশ্নটার সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট 12 নম্বরে আসি। নিচের কোন বিষয়টি শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে? কেবলমাত্র বংশগত গঠন বা স্বভাব, শারীরিক পরিকাঠামো, সামাজিক পটভূমি ও আবেগ, নাকি পরিণতি এবং শারীরিক উপস্থিতি? কোনটা হবে প্রশ্নটা সঠিক অ্যান্সার? চটজলদি অ্যান্সার করো। আগে প্রশ্ন বোঝো, তারপরে অ্যান্সার করবে। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, প্রশ্ন বুঝে অ্যান্সার করো। নিচের কোন বিষয়টি শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি? বলো কি হবে অ্যান্সার? নিচের কোন বিষয়টি শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে? বলো নিচের কোন বিষয়টি শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে? কেবল বংশগত গঠন বা স্বভাব, নাকি শারীরিক পরিকাঠামো, নাকি সামাজিক পটভূমি আবেগ, নাকি পরিণতি এবং শারীরিক উপস্থিতি? অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের সি, মানে হচ্ছে সামাজিক পটভূমি এবং আবেগ। তাহলে নিচের কোন বিষয়টি শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সামাজিক পটভূমিকা এবং হচ্ছে আবেগ তার। ওকে, নেক্সট 13 নম্বর। বৃদ্ধি ও বিকাশের নীতিগুলি একজন শিক্ষক শিক্ষিকার পক্ষে জানা প্রয়োজনীয়, কারণ কি? শিশুদের পৃথক করতে সাহায্য করবে, শিক্ষার্থীর ভালো ধারণা সৃষ্টি করতে সক্ষম করবে, শিশুদের উপযুক্ত শিক্ষার সুযোগ করে দিতে সাহায্য করবে, নাকি শিশুর বিকাশকে একটি জনপ্রিয় বিষয় করবে? কি হবে অ্যান্সার? বলো। বলো বৃদ্ধি এবং বিকাশের নীতিগুলি একজন শিক্ষক শিক্ষিকার পক্ষে জানা প্রয়োজনীয়, কারণ কি? বৃদ্ধি এবং বিকাশের নীতিগুলি একজন শিক্ষক শিক্ষিকার পক্ষে জানা উচিত, কেন? কি মনে হচ্ছে বলো?
অ্যান্সার করি। তাহলে বৃদ্ধি এবং বিকাশের নীতিগুলি একজন শিক্ষক শিক্ষিকার পক্ষে জানার প্রয়োজন, কারণ শিশুদের উপযুক্ত শিক্ষার সুযোগ করে দিতে সাহায্য করবে। ভেরি গুড, অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার, সঠিক অ্যান্সার করেছো। দেখো, যদি শিক্ষক শিক্ষিকারাই সেটা না জানে তাহলে সেটা কিভাবে কাজ করবে, তাই না? ভেরি গুড। নেক্সট চলে আসি 14 নম্বর। মূল্যায়নের মূল লক্ষ্য হওয়া উচিত কোনটি? শিশুদের মধ্যে বেড়ে ওঠার প্রতিযোগিতা, শিক্ষকের কাছে পরিমাণ কমানো, কাজের পরিমাণ কমানো শিক্ষকের, নাকি শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, নাকি শিশুদের মার্ক করে দেওয়া? কোনটা? মূল্যায়নের মূল লক্ষ্য হওয়া উচিত কোনটি? একটি মূল্যায়নের মূল লক্ষ্য হওয়া উচিত কোনটা? বলো কি হবে অ্যান্সার। মূল্যায়নের মূল লক্ষ্য হওয়া উচিত কোনটি? মূল্যায়নের মূল লক্ষ্য হওয়া উচিত কোনটি? শিশুদের মধ্যে বেড়ে ওঠার প্রতিযোগিতা, শিক্ষকের কাজের পরিমাণ কমানো, শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, নাকি শিশুদের মার্ক করে দেওয়া? কোনটা? মূল্যায়ন কোনটার জন্য দরকার? কিসের জন্য মূল্যায়ন দরকার? দেখো, মূল্যায়নের মূল লক্ষ্য কি? অবশ্যই তোমরা জানো, শিক্ষার শেষে সে কতটা আয়ত্ত করতে পেরেছে সেটা দেখার জন্যই তাকে মূল্যায়ন করানো হয়ে থাকে, তাই না? তাহলে এটার অ্যান্সার কি হতে পারে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। যদি তার বোঝাটা কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে, তুমি যদি সেটা মূল্যায়নের দ্বারা বুঝতে পারো, তাহলে নেক্সট স্টেপে আমরা তাকে পড়াই, মানে পরের স্টেপে গিয়ে আমরা তাকে পড়াই, তাই না? তাহলে অ্যান্সার কি হচ্ছে আমাদের? অ্যান্সার হচ্ছে আমাদের সি, মানে শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, এটা হচ্ছে মূল লক্ষ্য। নেক্সট 15 নম্বর। শিক্ষা নিতে অক্ষম শিশুদের কিভাবে চেনা যাবে? কোন শিশু ধরো শিক্ষা নিতে অক্ষম, নিতে পারছে না, তুমি কিভাবে চিনবে অ্যাজ এ টিচার হয়ে? বুদ্ধির পরিমাপ নেবার ব্যবস্থা করে, তাদের চেহারা দেখে, তাদের লেখার নোট বই দেখে, নাকি তাদের অন্য শিশুদের সঙ্গে কতটা লড়াই করে তা লক্ষ্য করে? লড়াই করে মানে এখানে মারপিট করা নয়, কতটা জ্ঞানের বৃদ্ধির ক্ষেত্রে হয়েছিল সেটা বোঝানো হয়েছে। শিক্ষা নিতে অক্ষম শিশুদের কিভাবে চেনা যাবে? বলো কি হবে অ্যান্সার? শিক্ষা নিতে অক্ষম শিশুদের কিভাবে চেনা যাবে? শিক্ষা নিতে অক্ষম শিশুদের কিভাবে চেনা যাবে? দেখো, অবশ্যই তারা যদি মানে দেখা যায় কোনো বিষয় নিয়ে একে অপরের সঙ্গে লড়াই করছে, তাহলে সেটা মারপিট নয়, কিন্তু এখানে বারবার বলছি এখানে লড়াই মানে মারপিট নয়, ঠিক আছে? ধরো দুটো শিশুকে নিয়ে পরীক্ষা দিতে বসালে বা কোনো কিছু একটা প্রশ্ন করলে, দুজনকে উত্তর দিতে বললে, তো তাদের উত্তর শুনে তুমি কিন্তু এই বিষয়ে কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার হয়ে যেতে পারে, ঠিক আছে? এটাই এখানে কিন্তু বলা হয়েছে। নেক্সট, তো 15 নম্বর শেষ। এরপরে কিন্তু রয়েছে আমাদের আরো 10টা প্রশ্ন, কারণ 25টা প্রশ্ন নিয়ে রয়েছি। তার আগে বলে দিই যে আমাদের কাছে অ্যাভেলেবেল যে ব্যাচগুলো রয়েছে তোমরা দেখতে পারো। এক হচ্ছে আমাদের SLSTর ব্যাচ, যেটা একদিন আগে শুরু হয়েছে। তোমাদের মধ্যে যারা যারা ইন্টারেস্টেড, তোমরা যারা যারা নিতে চাও, ঠিক আছে, তোমরা কিন্তু নিয়ে নিতে পারো এই ব্যাচটা। Y368 কুপন কোড ইউজ করলেই তুমি কিন্তু পেয়ে যাবে ম্যাক্সিমাম নাম্বার অফ ডিসকাউন্ট, কারণ SLST পরীক্ষা কিন্তু হচ্ছে, ঠিক আছে? তো এটার জন্য এই ব্যাচটা আমাদের রয়েছে। যদি তোমরা মনে করো যে PSCর জন্য তোমরা প্রিপারেশন নিতে চাও, মানে ক্লার্কশিপ সামনে রয়েছে, ক্লার্কশিপের ফর্ম আসছে, গ্রুপ ডি এর ফর্ম আসছে, যদি তার প্রিপারেশনের জন্য চাও তাহলে এই ক্লার্কশিপের ব্যাচটা তোমরা কিন্তু রাখতে পারো বা দেখতে পারো। এই ক্লার্কশিপের ব্যাচটা কিন্তু যথেষ্ট অ্যাডভান্স ব্যাচ, ঠিক আছে? Y368 কুপন কোড ইউজ করলেই তোমরা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ, ম্যাক্সিমাম নাম্বার অফ ডিসকাউন্ট। রেল তোমাদের স্বপ্নের পরীক্ষা, রেলের জন্য নতুন ব্যাচ এসছে। যারা আগের ব্যাচে ভর্তি হতে পারোনি তারা বারবার রিকোয়েস্ট করেছো,
তো তাদের জন্য রেলের ব্যাচ রয়েছে। রেলের ব্যাচ নাম্বার 5 অলরেডি আমাদের স্টোরে অ্যাভেলেবেল আছে। তোমরা যারা ভর্তি হতে চাও তারা Y368 কুপন কোড দিয়ে ভর্তি হয়ে যেতে পারো। এছাড়াও আমাদের সব থেকে ডিমান্ডেবল ব্যাচের মধ্যে রয়েছে ফুড এসআই এর বই, ফুড এসআই এর ব্যাচ। এই যে ফুড এসআই এর বইটা আমাদের সব থেকে কাঙ্ক্ষিত একটা বই, যেখানে প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করে প্র্যাকটিস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই বইটাতে রয়েছে। এবং আমরা পেড ব্যাচে যা যা পড়িয়েছি সেই সঙ্গে আরো অনেক নোট, আরো অনেক তথ্য সংযুক্ত করে আমাদের প্রতিনিধি কিন্তু এই বইটা মানে লিখে ফেলেছে। সেই হ্যান্ড রিটেন বুকটা তোমাদের কাছে চলে যাবে তোমাদের পোস্টাল অ্যাড্রেসে। তোমরা যদি নিতে চাও তোমরা নিয়ে নিতে পারো। ম্যাক্সিমাম নাম্বার অফ ডিসকাউন্ট কিন্তু চলছে। Y368 কুপন কোড ইউজ করলেই তোমরা কিন্তু এই বইটা পেয়ে যাবে। আর তোমাদের মধ্যে যারা ফুড এসআই এই ক্র্যাশ কোর্সটা নিতে চাও তারা এই ক্র্যাশ কোর্সটাও নিয়ে নিতে পারো। তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা, ঠিক আছে? আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। 2000 প্লাস প্রশ্নর কিন্তু এই ব্যাচটা রয়েছে, পুরো সাজেস্টিভ। তো এই ব্যাচগুলো তোমরা নিতে পারো, যেটা তোমরা পরীক্ষা দিচ্ছ ভালো করে প্রিপারেশনের জন্য ব্যাচটা নিতে পারো। ব্যাচ নেওয়ার জন্য এই নম্বরে যোগাযোগ করো, আমাদের প্রতিনিধি তোমাকে সাহায্য করে দেবে। ব্যাচ কিভাবে নিতে হবে, কিভাবে পেমেন্ট করতে হবে এবং ক্লাস কিভাবে তুমি দেখতে পাবে, পিডিএফ কিভাবে দেখতে পাবে, ইবুক কিভাবে পাবে, সমস্ত কিছু তোমাকে কিন্তু ট্রেন করিয়ে দেবে এই নাম্বারটা লিখে রাখো। নাম্বারটা হচ্ছে 8013492626 এই নাম্বারে। আরো একবার নাম্বারটা বলছি, 8013492626 মানে লাস্টে হচ্ছে 2626। এই নাম্বারে তুমি যোগাযোগ করে নিতে পারো, আমাদের প্রতিনিধি তোমাদের সাহায্য করে দেবে। 8013492626 এই নাম্বারে। ওকে, চলো চলে যাই তাহলে পরের প্রশ্নতে। আমাদের পরের প্রশ্ন কি আছে? নাম্বার 16, ড্রামা স্টিচিং সাধারণত এক ধরনের কি? ড্রামার লিখেছো কি আছে? ড্রামাটিসিং সাধারণত এক ধরনের কি? সক্রিয় খেলা, নিষ্ক্রিয় খেলা, সামরিক খেলা, নাকি আমোদ প্রমোদ খেলা? ঠিক আছে, বলো কি খেলা এটা? এটা কিন্তু সিটেটের প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? বলো কি হবে? ড্রামাটিসিং এটা কি ধরনের একটা খেলা আমাদের? বলো, সক্রিয় খেলা, নিষ্ক্রিয় খেলা, সামরিক খেলা, নাকি আমোদ প্রমোদ? একটা কি হবে? কি ধরনের খেলা? চলো অ্যান্সারে চলে যাব। তাহলে ড্রামা স্টিচিং হচ্ছে এক ধরনের সক্রিয় খেলা, ঠিক আছে? একটা সক্রিয় খেলা এটা। এটাকে আমরা নিষ্ক্রিয় খেলা বলতেই পারি না। খেলা নিষ্ক্রিয় এরকম আমাদের জানা নেই। সামরিক খেলা, আমোদ প্রমোদ এগুলো তো নয়। তাহলে এটা একটা সক্রিয় খেলা। কোনো কিছু তুমি ড্রামা স্টিচিং করছো, তার মানে কি হচ্ছে? তোমাকে মনে রাখতে হচ্ছে, সক্রিয়তা তোমাকে থাকতে হচ্ছে। তাই এ হচ্ছে প্রশ্নটা সঠিক অ্যান্সার। ওকে, 17 নম্বর, দ্বিমুখী শিক্ষা প্রক্রিয়ায় শিক্ষার দুটি উপাদান হলো কোনটি? শিক্ষাটা কেমন? দুমুখী। তাহলে এই যে দুমুখী প্রক্রিয়া হচ্ছে, সেই দুমুখী প্রক্রিয়ায় শিক্ষার দুটো উপাদান আছে। কি সেই উপাদান? পাঠ্যপুস্তক এবং পরীক্ষা, শিক্ষার্থী ও শিক্ষক, পাঠ্যক্রম এবং মূল্যায়ন, নাকি বিদ্যালয় এবং শিক্ষার্থীর বিকাশ? কি হবে প্রশ্নটা সঠিক অ্যান্সার? দ্বিমুখী শিক্ষা প্রক্রিয়া শিক্ষার দুটি উপাদান কোনটি? দ্বিমুখী প্রক্রিয়ায় শিক্ষার দুটি উপাদান আছে। সেই দ্বিমুখী প্রক্রিয়া শিক্ষার দুটি উপাদানের মধ্যে কি কি আছে? পাঠ্যপুস্তক এবং পরীক্ষা, শিক্ষার্থী এবং শিক্ষক, পাঠ্যক্রম এবং মূল্যায়ন, আর বিদ্যালয় এবং শিক্ষার্থীর বিকাশ। কি হবে প্রশ্নটা সঠিক অ্যান্সার? বলো। কি দাঁড়াচ্ছে এটা? তাহলে দ্বিমুখী প্রক্রিয়ায়, চলো অ্যান্সারে চলে যাই। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি, শিক্ষার্থী এবং শিক্ষক। এই হচ্ছে শিক্ষা প্রক্রিয়া, দ্বিমুখী প্রক্রিয়া, মাথায় রাখবে। আর এই বিষয়ে যিনি প্রথম বলেছেন, মানে এই তথ্যটা যে শিক্ষা প্রক্রিয়া হচ্ছে দ্বিমুখী প্রক্রিয়া, সেই দ্বিমুখী প্রক্রিয়ার একদিকে থাকে শিক্ষার্থী এবং আরেকদিকে থাকে শিক্ষক, এই কথাটি প্রথম বলেছেন কে? জন অ্যাডামস। ভালো করে মাথায় রাখবে যে শিক্ষায় যে দ্বিমুখী প্রক্রিয়া, শিক্ষা হচ্ছে দ্বিমুখী প্রক্রিয়া, এটার কথা প্রথম কে বলেছেন? জন অ্যাডামস বলেছেন। জন অ্যাডামসের কথা এটা। এবং সেই জন অ্যাডামসের মতে দ্বিমুখী প্রক্রিয়া হচ্ছে শিক্ষা ব্যবস্থা যার এক মেরুতে থাকে শিক্ষার্থী, আরেক মেরুতে থাকেন হচ্ছে শিক্ষক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু ভালো করে মাথায় রাখবে। ওকে, চলে যাই পরের প্রশ্নতে। শিক্ষায় সর্বোদয় সমাজের কথা বলেছেন কে? শিক্ষায় সর্বোদয় সমাজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্কস দিয়ে রাখো প্রশ্নটা।
প্রশ্নটাতে স্টার মার্কস রাখো। শিক্ষায় সর্বোদয় সমাজের কথা বলেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, বিবেকানন্দ, রুশো। চট জলদি অ্যান্সার করো, চট জলদি অ্যান্সার চাই, বলো কি হবে অ্যান্সার। শিক্ষায় সর্বোদয় সমাজের কথা বলেছেন কে? শিক্ষায় সর্বোদয় সমাজের কথা বলেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, বিবেকানন্দ, রুশো। শিক্ষায় সর্বোদয় সমাজের কথা বলেছেন কে? সর্বোদয় সমাজ আমরা জানি, বলো কি হবে প্রশ্নটা সঠিক অ্যান্সার, চট জলদি। কি দাঁড়াচ্ছে প্রশ্নের সঠিক অ্যান্সার? শিক্ষায় সর্বোদয় সমাজের কথা বলেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, বিবেকানন্দ, রুশো। বলো কি হবে প্রশ্নটা সঠিক অ্যান্সার। ভেরি গুড। চলে শিক্ষায় সর্বোদয় সমাজের কথা একজনই বলে থাকেন, তাই তো? তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। তাহলে মহাত্মা গান্ধী সর্বোদয় সমাজের কথা বলেছেন, এবং এনারই তো ওয়ার্ধা প্ল্যান, ঠিক আছে, সরি, এনারই তো তোমার কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা, ইনি তো বলেছেন, তাই তো? কর্মমুখী শিক্ষার কথা তিনি আলোচনা করেছেন, কর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ যে শিক্ষায় মানুষের রুচি রোজগারের পথ সন্ধান করতে পারে, সেই শিক্ষার কথা কিন্তু তিনি উল্লেখ করেছেন তার শিক্ষা ব্যবস্থায়, তাই তো? তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুনিয়াদী শিক্ষা, ঠিক আছে। নেক্সট, তাহলে সর্বোদয় শ্রেণীর কথা কে বলছেন? আমাদের গান্ধীজি বলছেন। ভেরি গুড। তো চলো পরের প্রশ্ন চলে যাই 19 নম্বরে। শিক্ষণের 3টি স্তর হলো কোনটি? শিক্ষণ মানে কি? যেটা আমি করাচ্ছি। শিখন কোনটা? যেটা তোমরা বসে করছো। তাহলে শিক্ষার্থী যেটা গ্রহণ করেন সেটাকে বলে শিখন, আর শিক্ষক বা শিক্ষিকা যেটা করে থাকেন বা পাঠদান করে থাকেন সেটাকে বলা হচ্ছে কি শিক্ষণ। তাহলে শিক্ষণের 3টি স্তর কোনটি? স্মরণ, বোধগম্যতা, ঠিক আছে, সমস্যামূলক চিন্তন, নাকি নাম্বার বিতে আছে স্মরণ, দৃষ্টিভঙ্গি এবং কৌশল, নাম্বার সিতে কি আছে? দৃষ্টিভঙ্গি, কৌশল ও সমস্যামূলক চিন্তন, নাম্বার ডিতে কি রয়েছে? দৃষ্টিভঙ্গি, সহযোগিতা এবং স্মরণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্ন, বলো কি হবে প্রশ্নটা সঠিক অ্যান্সার। বলো শিক্ষণের 3টি স্তর হলো কোনটি? শিক্ষণের 3টি স্তর কোনটি হতে পারে, বলো। বলো শিক্ষণের 3টি স্তর কি হতে পারে? 3টি স্তর আছে, শিক্ষণের 3টি স্তর হলো কোনটি? চলো অ্যান্সার করে দিই। তাহলে শিক্ষণের 3টে স্তর বলা হয়েছে, তাহলে 3টে স্তরের মধ্যে রয়েছে স্মরণ। শিক্ষক বা শিক্ষিকা অবশ্যই যে বিষয়টা পড়াচ্ছেন সেটা তার স্মরণে রাখবেন। বোধগম্যতা, ঠিক আছে, বোধগম্যতা তার মধ্যে থাকবে, নাহলে সে বোঝাবে কি করে? নিজে না বুঝলে সেটা সে অন্যকে বোঝাবে কি করে? আর সমস্যামূলক চিন্তন, কোনো ধরো ক্রিটিক্যাল কোনো কিছু বিষয় নিয়ে চিন্তা করা, কোনো ক্রিটিক্যাল বিষয় নিয়ে চিন্তা করা, সেটা তার মধ্যে থাকতে হবে। সুতরাং শিক্ষণের 3টে বৈশিষ্ট্য কি আছে বা 3টে স্তর রয়েছে? স্মরণ, বোধগম্যতা এবং সমস্যার চিন্তন। এই 3টে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের শিক্ষণের ক্ষেত্রে। ওকে, চলো চলে যাই 20 নম্বর প্রশ্নতে। মেয়েদের শিক্ষার একটি পরিকল্পনার নাম কি? শিক্ষার সমসুযোগ, কস্তুরবা গান্ধী বিদ্যালয়, প্রশ্ন তৈরি করা, না উত্তরপত্র লেখা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সিটেটে আগত প্রশ্ন এটা। মেয়েদের শিক্ষার একটি পরিকল্পনা, আমরা দেখেছি গ্রাম বাংলায় বা একদম প্রত্যন্ত গ্রামে যেখানে শিক্ষার হার কম, সেখানে এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাই যে মহিলাদের বা মেয়েদের শিক্ষা থেকে বঞ্চিতকরণের প্রবণতা এখনো রয়েছে, তাদের শিক্ষা থেকে বঞ্চিত করা হয়ে থাকে। কেন করা হয়ে থাকে? এবং সেই শিক্ষাকে বা সেই মহিলাদের শিক্ষার আওতার আনার জন্য নতুন কিছু পরিকল্পনা করা হয়েছে। সেই পরিকল্পনাগুলোর মধ্যে কোনটা সঠিক এটা সেটা আমাদের জিজ্ঞাসা করতে বলা হয়েছে। একটা হচ্ছে শিক্ষার সমসুযোগ, একটা হচ্ছে কস্তুরবা গান্ধী বিদ্যালয়, একটা প্রশ্ন তৈরি করা, আরেকটা হচ্ছে উত্তরপত্র দেখা। কি হবে প্রশ্নটা সঠিক অ্যান্সার, বলো। মেয়েদের শিক্ষার একটি পরিকল্পনা হলো কোনটি? মেয়েদের শিক্ষার একটি পরিকল্পনা কোনটি হতে পারে? কি হবে অ্যান্সার? চলো অ্যান্সারে যাব। তাহলে মেয়েদের শিক্ষার একটা পরিকল্পনার মধ্যে কোনটা পড়ে? মেয়েদের শিক্ষার একটি পরিকল্পনা হলো কোনটি? তাহলে আমাদের অ্যান্সার কিন্তু বি, কস্তুরবা গান্ধী বিদ্যালয়। অ্যাবসলিউটলি রাইট। আর যারা অ্যান্সারটা দিতে পারলে না তাদের জন্য অবশ্যই এই নতুন প্রশ্নটা তোমরা মাথায় রাখো। এই কস্তুরবা গান্ধী বিদ্যালয়টা কি? এটা 2004 সালের কথা, যেখানে ভারতের প্রত্যন্ত যে গ্রামাঞ্চল রয়েছে সেখানে এসসি এবং এসটি মহিলাদের আবাসিক শিক্ষার প্রকল্প করা হয়েছে, মানে থেকে তাদেরকে পড়াশোনা করার কথা বলা হয়েছে। তার জন্যই গ্রামাঞ্চলে বা প্রত্যন্ত গ্রামে
কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। এই প্রতিষ্ঠানটির নামই হচ্ছে কস্তুরবা গান্ধী বিদ্যালয়, ঠিক আছে। এবং এই বিদ্যালয়গুলো কিন্তু প্রত্যেকটা জায়গায়, যেমন নবোদয় রয়েছে, তেমনি কস্তুরবা গান্ধী নামে বিদ্যালয়গুলো কিন্তু একটা জায়গা নয়, সমস্ত প্রত্যন্ত গ্রামেই কিন্তু তৈরি করা হয়েছে, মূলত মেয়েদের শিক্ষার বিস্তারের জন্য। যেখানে এসসি এবং এসটি মহিলারা আবাসিকভাবে সেখানে কিন্তু শিক্ষার আওতায় আসতে পারেন এবং তারা কিন্তু কি করতে পারেন না, পড়াশোনা করাতে পারেন। তো এইটাই হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, কস্তুরবা গান্ধী বিদ্যালয় নামটা বিশেষভাবে উল্লেখযোগ্য। পরের প্রশ্ন চলে আসি 21 নম্বরে। শিক্ষণ দক্ষতার দুটি উদাহরণ হলো কোনটি? কি হবে অ্যান্সার? প্রশ্নকরণ, উত্তর জানানো, প্রশ্নকরণ, প্রদীপনের ব্যবহার এবং বিষয়ের জ্ঞান এবং উত্তর জানানো। শিক্ষণ দক্ষতার দুটি উদাহরণ হলো কোনটি? কি হবে অ্যান্সার? শিক্ষণ দক্ষতার দুটি উদাহরণ কোনটা হতে পারে? আমাদের অ্যান্সার হচ্ছে বিষয়ের জ্ঞান এবং উত্তর জানানো। এটা হলেই শিক্ষণ দক্ষতাটা কতটা হয়েছে সেটা কিন্তু বোঝা যায়। ওকে, চলো 22 নম্বর। বুদ্ধি থাকা সত্ত্বেও শিশুর শিক্ষণের অক্ষম হওয়ার মূল কারণ কি? খুব ভালো প্রশ্ন। কি বলেছি? বুদ্ধি থাকা সত্ত্বেও শিশুর শিক্ষণের অক্ষমতা, অক্ষম শিশু শিক্ষণে। কেন? এর মূল কারণ কি? মনোযোগহীনতা, বুদ্ধিহীনতা, ভাগ্য এবং অনিচ্ছা। বলো কি হবে অ্যান্সার? বুদ্ধি থাকা সত্ত্বেও শিশুর শিক্ষণে অক্ষম হওয়ার মূল কারণ কি? বুদ্ধি থাকা সত্ত্বেও শিশু শিক্ষণে অক্ষম, তাহলে এর অ্যান্সার কি দাঁড়াচ্ছে? এর অ্যান্সার হচ্ছে ভেরি গুড, মনোযোগহীনতা। কারণ দেখো, বুদ্ধি আছে, তার কাছে সব আছে, কিন্তু তার মনোযোগ নেই, তাই তার শিক্ষণে অক্ষমতা আছে। বুদ্ধি থাকা সত্ত্বেও যখন শিশু কোনো শিক্ষণের অক্ষমতা থাকে তখন মনে রাখতে হবে তাহলে তার মন নেই, তাই মন নেই বলে তার শিক্ষণে অক্ষমতা আছে। ওকে, নেক্সট 23 নম্বর। শিক্ষার্থীর মধ্যে পার্থক্য সম্পর্ক তোমার সমর্থন করার জন্য স্কুলগুলি কি কাজ করতে পারে? একটি শিশু কেন্দ্রিক পাঠ্যক্রম গড়ে তুলতে পারে, শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য দূরীকরণের সম্ভাব্য সব রকম ব্যবস্থা নিতে পারে, ধীর গতির শিক্ষার্থীদের বিশেষ স্কুলে পাঠানোর ব্যবস্থা করতে পারে, নাকি সমস্ত শিক্ষার্থীর জন্য একই পাঠ্যক্রম অনুসরণ করতে পারে। কি হবে অ্যান্সার? শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য সমর্থন করার জন্য স্কুলগুলি কি কাজ করতে পারে? শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য সমর্থন করার জন্য স্কুলগুলি কি কাজ করতে পারে? কি হবে অ্যান্সার? ভেরি গুড, সঠিক অ্যান্সার। তাহলে কি হচ্ছে আমাদের? সঠিক অ্যান্সার হচ্ছে একটি শিশু কেন্দ্রিক পাঠ্যক্রম গড়ে তোলা এবং শিক্ষার্থীদের প্রচুর শিক্ষণের সুযোগ দেওয়া, তাই তো? ভেরি গুড, সঠিক অ্যান্সার করেছো। এই প্রশ্নগুলো কিন্তু সিটেটের প্রশ্ন, বারবার বলছি। আর এই ধরনের প্রশ্ন আমি কিন্তু তোমাদের টাইপ দেখাচ্ছি, এই টাইপগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, ধারাবাহিক ও নিরবিচ্ছিন্ন মূল্যায়ন কোথায় গুরুত্ব দেয়? শিখন নিশ্চিত করার জন্য নিরবিচ্ছিন্নভাবে ধারাবাহিক মূল্যায়ন ঘটে। শিখন কিভাবে লক্ষ্য করা যায়, রেকর্ড করা যায় ও উন্নত করা যায়। পরীক্ষা ও শিক্ষার মধ্যে সূক্ষ্ম ব্যাপারগুলি নিশ্চিত করা। আর বোর্ড পরীক্ষার ঘন ঘন সংখ্যা কমানো। ধারাবাহিক এবং নিরবিচ্ছিন্ন, ধারাবাহিক মানে কন্টিনিউয়েশন প্রসেসের যে মূল্যায়ন হয়, এক্সাম হচ্ছে। নিরবিচ্ছিন্ন মানে ধরো স্টেপ বাই স্টেপ হচ্ছে সেটা, তো সেটা দ্বারা কি করা হচ্ছে?
ধারাবাহিক ও নিরবিচ্ছিন্ন মূল্যায়ন কোথায় গুরুত্ব দেয়? ধারাবাহিক এবং নিরবিচ্ছিন্ন মূল্যায়ন কোথায় গুরুত্ব দিয়ে থাকে? চলো অ্যান্সার কি দাঁড়াচ্ছে? ভেরি গুড, বি ইজ দ্য রাইট অ্যান্সার। শিখন কিভাবে লক্ষ্য করা যায়, রেকর্ড করা যায় এবং উন্নত করা যায়? এগুলোর মাধ্যমে তো এটাই করা যায়, তাই না? একটা মূল্যায়ন কি কাজ করে? যে সে কতটা শিখেছে, তার দুর্বলতা কোথায়, সেইগুলোকে চিহ্নিত করা, তা সেটাই এর মধ্যে হয়েছে। ওকে, নেক্সট লাস্ট প্রশ্ন, নিচের কোন পরিবেশটি শিক্ষার্থীদের মধ্যে চিন্তা করা ও শিখনে সাহায্য করে? দীর্ঘ সময় ধরে নিশ্চিতভাবে কিছু শোনা, নাম্বার বি ঘন ঘন বাড়ির কাজ দেওয়া, নাম্বার সি শিক্ষার্থীরা যার যার নিজের কাজ করবে, নাম্বার ডি শিক্ষার্থীরা কি শিখবে এবং কিভাবে শিখবে এর বিষয়ে কিছুটা স্বাধীনতা দেওয়া। নিচের কোন পরিবেশটি শিক্ষার্থীর মধ্যে চিন্তা করা ও শিখনে সাহায্য করে থাকে? বলো কিভাবে সাহায্য করে থাকে? নিচের কোন পরিবেশটি শিক্ষার্থীর মধ্যে চিন্তা করা এবং শিখনে সাহায্য করে? কি হবে অ্যান্সার? চটজলদি অ্যান্সার। একদম 25টা প্রশ্ন চেয়েছো, 25টা প্রশ্ন, হোমওয়ার্কের প্রশ্ন কিন্তু রয়েছে, তবে এই প্রশ্নের উত্তরটা আগে বলে দিই। এই প্রশ্নের উত্তর হচ্ছে কি, শিক্ষার্থীরা কি শিখবে এবং কিভাবে শিখবে এই বিষয়ে কিছুটা স্বাধীনতা দেওয়া, এটা কিন্তু আমরা কিন্তু বলতে পারি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 25টা প্রশ্ন উইথ এক্সপ্লেনেশন। এক্সপ্লেন করে তোমরা জেনে গেছো যে কেন উত্তরটা হলো, কেন উত্তরটা হলো না। তো এবার তোমাদের হোমওয়ার্কের প্রশ্ন পালা। হোমওয়ার্কের অ্যান্সার প্রত্যেক দিন তোমরা কমেন্ট সেকশনে করবে, কারণ এটা মাস্ট। একটা ক্লাস পূর্ণ হয়, সম্পূর্ণ হয় হোমওয়ার্ক দিয়ে, ঠিক আছে? হোমওয়ার্ক দিলে সেটা পূর্ণ হয়। তোমরাও সেটা ক্লাসে কিন্তু অবশ্যই স্টুডেন্টদের দেবে এবং তোমরাও আজকে হোমওয়ার্ক করবে। তবে হোমওয়ার্কে যাওয়ার আগে এই যে ব্যাচগুলো রয়েছে, এই ব্যাচগুলোতে তোমরা কিভাবে অ্যাডমিশন হতে পারো সেগুলো বলি। কি কি ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে? 17 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল থেকে, গতকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে আমাদের এসএলএসটি ব্যাচ। তোমাদের মধ্যে যারা এসএলএসটির অ্যাডমিশন নিতে চাও তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে? বা তোমাদের মধ্যে যারা ফুড এসআই বা রেল বা হচ্ছে ক্লার্কশিপের প্রিপারেশন নিতে চাও, তারাও কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা ব্যাচ রয়েছে, তোমরা সেই ব্যাচে কিন্তু অ্যাডমিশন নিতে পারো। কিভাবে নেবে? সবার প্রথমে আড্ডা 247 অ্যাপটাকে ডাউনলোড করো। কোথা থেকে? তুমি প্লে স্টোরেও যেতে পারো, সেখানে গিয়ে আড্ডা ADDA 247 লিখে সার্চ করলে আমাদের অ্যাপটা দেখতে পাবে, অথবা এই যে ভিডিও দেখছো তার ডেসক্রিপশন বক্সে আড্ডা 247 অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক আছে, সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করো। ডাউনলোড করতে হবে কি করে? ওই লিঙ্কে টাচ করলেই অ্যাপটা ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর যখনই অ্যাপটা ওপেন হবে, তোমাকে অ্যাপ থেকে বলা হবে যে সিলেক্ট ইওর ক্যাটাগরি, মানে কোন পরীক্ষার জন্য তুমি অ্যাপ্লাই করতে চাও। তুমি সোজা চলে আসো স্টেট এক্সামে। স্টেট এক্সাম মানে রাজ্য পরীক্ষায় আসো, স্টেট এক্সাম। স্টেট এক্সামে যখনই তুমি ক্লিক করবে বা টাচ করবে, নেক্সট স্টেপে তুমি দেখতে পাবে স্টেটগুলোর নাম। তুমি সেখান থেকে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করো। হয়ে গেল। ওয়েস্ট বেঙ্গল যখনই তুমি চুজ করবে, নেক্সট তোমাকে অ্যাপ জিজ্ঞাসা করবে যে সিলেক্ট ইওর ল্যাঙ্গুয়েজ, বাংলা না ইংলিশ। তুমি যে ল্যাঙ্গুয়েজটা প্রেফার মনে করো তুমি সেই ল্যাঙ্গুয়েজে টাচ করবে। হয়ে যাবার পর কানেক্ট উইথ গুগল না ফোন, এটা তোমাকে জিজ্ঞাসা করবে। অবশ্যই গুগলে টাচ করবে, তোমার ইমেল আইডিটা লিখে দেবে, আর সেই ইমেল আইডির যে পাসওয়ার্ড আছে সেটাকে লিখে তুমি আমাদের অ্যাপটাকে ডাউনলোড প্রসেস পুরো কমপ্লিট করে নেবে। কমপ্লিট হয়ে গেলেই তুমি দেখতে পাবে অ্যাপের ঠিক নিচে হোম, মাই কন্টেন্ট, ডাউট, স্টোর বলে অপশানগুলো রয়েছে। তুমি স্টোর বা বাংলায় করলে দোকান বলে অপশান থাকবে, সেই অপশানে টাচ করবে, যেটা অ্যাপের ডান দিকের নিচে থাকে। সেটা টাচ করার করলে নেক্সট পেজ যখন আসবে, সেখানে দেখবে লেখা থাকবে ফাইন্ড ইওর কোর্স, এবং এই ফাইন্ড ইওর কোর্সে প্রত্যেকটা পরীক্ষার আলাদা আলাদা লোগো আছে, যেমন ফুড এসআই, WBCS, রেল, ব্যাংক, SLST, এরকম করে। তুমি যে পরীক্ষার জন্য আমাদের কাছ থেকে ব্যাচ নিতে চাও, সেই পরীক্ষার লোগোতে টাচ করলেই ওই পরীক্ষা রিলেটেড সমস্ত ব্যাচ, বই সব একসঙ্গেই থাকবে। তুমি জাস্ট মোবাইলে স্ক্রল করে দেখে নেবে কোন ব্যাচটা তুমি নিতে চাও, এরকম ছবিগুলো তুমি পাবে। সেই ছবিতে টাচ করো যে ব্যাচটা তুমি নিতে চাও। টাচ করার পর ব্যাচটা ওপেন হয়ে গেল। ওপেন হলেই প্রথমে দেখবে লেখা থাকবে অফার্স অ্যাভেলেবেল। সেই অফার্স অ্যাভেলেবেলের ঘরে আবার তোমাকে টাচ করতে হবে। টাচ করলে নেক্সট পেজ খুলবে, সেখানে লেখা থাকবে ইউজ কয়েন, দিয়ে পাশে একটা বক্স থাকবে, বক্সে টাচ করবে, সবুজ হয়ে যাবে।
আর ইউজ কয়েনের ঠিক নিচে এরকম একটা খালি বক্স থাকে যেখানে লেখা থাকে এন্টার ইওর কুপন কোড বা কুপন কোডটি প্রবেশ করান। সেখানে তুমি কি করবে, Y368 লিখবে আর ওর পাশেই অ্যাপ্লাই বলে একটা ঘর থাকবে, সেটাতে টাচ করবে। নিচেও কিন্তু অ্যাপ্লাই থাকে, ওটা করবে না। Y368 লিখে ওই বক্সের মধ্যেই অ্যাপ্লাই বটন আছে বা প্রয়োগ বটন থাকবে, সেখানে টাচ করলেই নেক্সট পেজ চলে আসবে। ওখানে বাই নাও বা কিনুন অপশানে টাচ করে তুমি অনলাইন পেমেন্ট করে কিনে নিতে পারবে। যদি কোনো অসুবিধা হয় আমাদের প্রতিনিধিদের কল করো, নাম্বারটা লিখে নাও 8013492626। যে কোনো কোর্স নিতে গেলে তুমি এই নাম্বারে কল করে নাও। নাম্বারটা হচ্ছে 8013492626 নাম্বারে। ঠিক আছে, আমাদের প্রতিনিধি তোমাদের হেল্প করে দেবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। হোমওয়ার্কের প্রশ্নটা চলে যাই। হোমওয়ার্কের প্রশ্নটা কি আছে, নিচের কোনটি সত্য, সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে উন্নতি ও শিক্ষণের উপর কোনো প্রভাব পড়ে না। নাম্বার বি, শিক্ষার্থীরা কেবল একটি নির্দিষ্ট উপায় শিখতে পারে। নাম্বার সি, বৌদ্ধিক ও সামাজিক দক্ষতা লাভের ক্ষেত্রে খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার ডি, শিক্ষক প্রশ্ন করলে বৌদ্ধিক বিকাশ বাধাপ্রাপ্ত হয়। এই যে চারটে অপশন আমি তোমাদের দিলাম, এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার তোমরা ক্লাসের শেষে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে। ওকে, হোমওয়ার্কের প্রশ্ন দেখে নিয়েছো, অপশনগুলো একটু বড় আছে, কোনো চিন্তা নাই, ধীরে ধীরে অপশনগুলোতে পড়ে নেবে এবং সেগুলোকে মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে সেটা অবশ্যই তোমরা কিন্তু লিখে দেবে। ঠিক আছে, সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে উন্নতি ও শিক্ষণের উপর কোনো প্রভাব পড়ে না। শিক্ষার্থীরা কেবল একটি নির্দিষ্ট উপায় শিখতে পারে, মানে আচ্ছা, বৌদ্ধিক ও সামাজিক দক্ষতা লাভের ক্ষেত্রে খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর শিক্ষক প্রশ্ন করলে বৌদ্ধিক বিকাশ বাধাপ্রাপ্ত হয়। এই চারটের মধ্যে কোন কথাটি সঠিক সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখে পাঠাবে। ওকে, চলো শেষ করছি ক্লাস। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটা পুরো দেখার জন্য, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট সেকশনে অবশ্যই আজকের হোমওয়ার্কের প্রশ্নের উত্তর দেবে, লিখে দিও, আমি চেক করে দেবো রিপ্লাই বটনে। আর যারা চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই আমাদের আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সাবস্ক্রাইব করা থাকলে তুমি ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে ইউটিউব চালালেই, এবং তুমি ক্লাসে জয়েন করে যেতে পারবে অ্যাবসলিউটলি ফ্রিতে। তাই অবশ্যই চ্যানেলকে ফলো করো, সাবস্ক্রাইব করো। তো আজ এইটুকু পর্যন্ত, দেখা হচ্ছে সোমবার মানডে ঠিক সকাল 9টায় হিস্ট্রি ক্লাস নিয়ে। যারা যারা অন্যান্য পরীক্ষা দাও তারা কিন্তু ক্লাসে চলে এসো। ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই ভালো করে প্র্যাকটিস কিন্তু করতে দেখো, কারণ হাতে সময় কিন্তু অনেক কম। ভালো থেকো, টাটা।